এখন আমাদের টপিক হলো নেলসন ম্যান্ডেলা, অর্থাৎ ইউনিট ওয়ান। ইউনিট ওয়ানের নাম হলো পিপল অর ইনস্টিটিউশনস মেকিং হিস্ট্রি। যে সমস্ত মানুষ বা প্রতিষ্ঠান ইতিহাস গড়েছেন তাদের ইতিহাস আমরা পড়ব। আমরা নেলসন ম্যান্ডেলার ছবি দেখতে পাচ্ছি। নেলসন ম্যান্ডেলা 1918 সালে জন্মগ্রহণ করেছেন এবং মারা গেছেন 2013 সালে। ম্যান্ডেলা একটু উক্তি করেছেন, সেটা আমরা একটু পড়ব এই লেসনটা শুরু করার আগেই। When a man has done what he considers to be his duty to his people and his country, he can rest in peace. I believe I have made that effort, and that is therefore why I will sleep for the eternity. অর্থাৎ যখন কোনো মানুষ তার দেশ এবং জনগণের জন্য যেটা করা উচিত সেটা যদি করে থাকে, তখন সে শান্তিতে বিশ্রাম নিতে পারে। আমি মনে করি আমি সেই চেষ্টা করেছি, অর্থাৎ সেই কারণেই আমি এখন চিরকালের জন্য শান্তিতে ঘুমাবো। আমরা পাশে আবার ম্যান্ডেলার একটা দারুণ ছবি দেখতে পাচ্ছি, নেলসন ম্যান্ডেলার। উনি 1918 সালে জন্মগ্রহণ করেছেন এবং 2013 সালে মৃত্যুবরণ করেছেন। এই মহান ব্যক্তির জীবনীটি আজকে আমরা পড়ব। ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি, ওয়ার্ক ইন পেয়ার্স। হু আর দ্য পিপল ইন দ্য পিকচার্স, ওয়াই আর দ্য ফেমাস। আমাদের মেন বইয়ে কয়েকটি ছবি ছিল, কিন্তু এখানে শুধুমাত্র আমি নেলসন ম্যান্ডেলার ছবি দিয়েছি। মেক এ লিস্ট অফ সাম ফেমাস পিপল দ্যাট ইউ হ্যাভ রেড, ইউ হ্যাভ হার্ড অ্যাবাউট, অ্যান্ড রাইট অ্যাবাউট দেয়ার কন্ট্রিবিউশন ইন দেয়ার ফিল্ডস। অর্থাৎ তুমি কিছু ফেমাস পিপলের একটা তালিকা তৈরি করো যেটা তুমি শুনেছো যাদের সম্পর্কে, এবং তাদের নিয়ে তাদের যে ক্ষেত্রে অবদান রেখেছে সেটা নিয়ে লেখো। তো এটা তোমাদের SW থাকলো। এখন আমরা নেলসন ম্যান্ডেলার আরেকটা উক্তি আমরা পড়ব। আ উইনার ইজ এ ড্রিমার হু নেভার গিভস আপ। বিজেতা সেই ব্যক্তি তিনি জেতেন যিনি স্বপ্ন দেখেন এবং যিনি যে কখনো তার আশা ছেড়ে দেন না। এই হলো নেলসন ম্যান্ডেলার উক্তি। অর্থাৎ জীবনে উইন করতে গেলে আমাদের আশা ছেড়ে দেওয়া যাবে না এবং স্বপ্ন দেখতে হবে। নেলসন ম্যান্ডেলার আমরা একটা হাস্যোজ্জ্বল মুখ দেখতে পাচ্ছি। তাহলে আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মেন টপিকসে চলে যাই। রিড দ্য টেক্সট, 15 ডিসেম্বর 2013, জোহানেসবার্গ, রয়টার্স। আমরা সবাই জানি রয়টার্স একটা বিখ্যাত সংবাদ সংস্থা। সেই রয়টার্সের একজন রিপোর্টার সাউথ আফ্রিকার একটি বড় শহর জোহানেসবার্গ থেকে এই রিপোর্টটি লিখেছেন। নেলসন ম্যান্ডেলা guided South Africa from the shackles of apartheid to a multiracial democracy as an icon of peace and reconciliation, who came to embody the struggle for justice around the world. অর্থাৎ এর যদি বাংলা বলি, নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকাকে বর্ণবাদের শৃঙ্খল থেকে মুক্ত করে বহু বর্ণভিত্তিক গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামী নেতৃত্ব দিয়েছিলেন। তিনি শান্তি এবং সমন্বয় সাধন এর প্রতীক হিসাবে সারা বিশ্বে ন্যায় বিচারের জন্য সংগ্রামকে একটি মূর্ত রূপ দিয়েছেন। আমরা জানি স্ট্রাগলকে দেখা যায় না, তিনি দেখিয়েছেন যে স্ট্রাগল কেমন হতে পারে। এই হলো নেলসন ম্যান্ডেলার সামগ্রিক অবস্থা। তার দেশে ছিল বর্ণবাদ বা অ্যাপারথেইড। এই সমস্যাটাকে তিনি সমাধান করে এই দেশটাকে একটা বহুজাতিক গণতন্ত্রে পরিণত করেছেন। Imprisoned for nearly 3 decades for his fight against white minority rule, Mandela never lost his resolve to fight for his people's emancipation. He was determined to bring down apartheid while avoiding a civil war. His prestige and charisma helped him win the support of the world. এখানে আমরা নেলসন ম্যান্ডেলার ছবি দেখতে পাচ্ছি, হাস্যোজ্জ্বল ছবি, আর এখানে আমরা দেখতে পাচ্ছি জানালা দিয়ে তিনি দেখছেন এবং একটু চিন্তামগ্নভাবে দেখছেন। তো আমরা এটার একটু বাংলা করি। ইমপ্রিজন ফর নিয়ারলি 3 decades ফর হিজ ফাইট অ্যাগেনস্ট হোয়াইট মাইনরিটি রুল। এটার যদি আমি বাংলাটা সংক্ষেপে বলি, তাহলে বাংলাটা হবে সংখ্যালঘু শ্বেতাঙ্গ শাসনের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রায় 3 দশক অর্থাৎ প্রায় 30 বছর ধরে কারারুদ্ধ ম্যান্ডেলা তার জনগণের মুক্তির জন্য যুদ্ধ করতে কখনো তিনি তার প্রতিজ্ঞা থেকে সরে আসেননি। তিনি একটি গৃহযুদ্ধ এড়িয়ে বর্ণবিদ্বেষ সমূলে উৎপাটনের জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। তার খ্যাতি এবং সহজাত দক্ষতা তাকে বিশ্বের সমর্থন পেতে সাহায্য করেছিল। আর আমরা ম্যান্ডেলার এখানে আরেকটা উক্তি দেখতে পাচ্ছি, এডুকেশন ইজ দ্য গ্রেট ইঞ্জিন অফ পার্সোনাল ডেভেলপমেন্ট। অর্থাৎ ব্যক্তিগত উন্নয়নের সবচেয়ে বড় ইঞ্জিন হলো শিক্ষা। ইট ইজ থ্রু এডুকেশন, শুধু শিক্ষার মাধ্যমেই, দ্যাট দ্য ডটার অফ এ ফেজান্ট ক্যান বিকাম এ ডক্টর, একজন কৃষকের সন্তান ডক্টর হতে পারে। দ্যাট দ্য সান অফ এ মাইন ওয়ার্কার ক্যান বিকাম দ্য হেড অফ দ্য মাইন,
একজন খনির শ্রমিকের সন্তান খনির শ্রমিকের মালিক হতে পারে শুধু শিক্ষার মাধ্যমে। দ্যাট আ চাইল্ড অফ ফার্ম ওয়ার্কার্স ক্যান বিকাম দ্য প্রেসিডেন্ট অফ এ গ্রেট নেশন। শুধু শিক্ষার মাধ্যমেই একজন কৃষকের সন্তান একটা বড় দেশের প্রেসিডেন্ট হতে পারেন। ইট ইজ হোয়াট উই মেক আউট অফ হোয়াট উই হ্যাভ ডান, নট হোয়াট উই আর গিভেন, দ্যাট সেপারেটস ওয়ান পারসন ফ্রম অ্যানাদার। একটা ব্যক্তি থেকে আরেকটা ব্যক্তি যেটা আলাদা করে সেটা হলো আমাদের যা আছে সেটা নয়, বরং আমাদেরকে যা দেওয়া হয়েছে সেটা দিয়েই। I hate race discrimination most intensely and in all its manifestations. I have fought it all during my life. I will fight it now and will do so until the end of my days. Mandela said in his acceptance speech on becoming South Africa's first black president in 1994. The time for the healing of the wounds has come. The moment to bridge the chasms that divide us has come. তো এর যদি বাংলা আমরা বলি তাহলে বাংলাটা হবে, আমি জাতি বৈষম্যকে এর যে কোনো রূপে সবচেয়ে তীব্রভাবে ঘৃণা করি। আমি আমার জীবদ্দশায় এর বিরুদ্ধে সংগ্রাম করেছি, আমি এখনও সংগ্রাম করব এবং আমার শেষ দিন পর্যন্ত সেই সংগ্রাম করেই যাব। 1994 সালে দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হিসাবে পদ গ্রহণের বক্তৃতায় ম্যান্ডেলা বলেন, ক্ষত বা ঘা নিরাময়ের সময় এসেছে যে শূন্যস্থান আমাদেরকে বিভক্ত করে রেখেছে তা পূর্ণ করার। We have at last achieved our political emancipation. In 1993, Mandela was awarded the Nobel Peace Prize, an honor he shared with F.W. de Klerk, the white African leader who had freed him from prison 3 years earlier and negotiated the end of apartheid. এর বাংলা যদি আমরা বলি, আমরা অবশেষে আমাদের রাজনৈতিক মুক্তি অর্জন করেছি। 1993 সালে ম্যান্ডেলাকে নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয়। তিনি এই সম্মাননা আফ্রিকার শ্বেতাঙ্গ নেতা F.W. de Klerk-এর সাথে ভাগ করে নেন, যিনি 3 বছর আগে কারাগার থেকে ম্যান্ডেলাকে মুক্ত করেছিলেন এবং বর্ণবিদ্বেষ এর ইতি টানতে আলোচনা করেছিলেন। অর্থাৎ নেলসন ম্যান্ডেলা এবং F.W. de Klerk দুইজনে নোবেল পিস প্রাইজটা ভাগ করে নিয়েছিলেন। এখানে আমরা দেখতে পাচ্ছি 1990 সালে নেলসন ম্যান্ডেলা জেল থেকে বেরিয়ে তার ওয়াইফ স্ত্রী ম্যান্ডেলার হাত ধরে, পিছনে অনেক জনগণ আছে এবং এই ঘটনাটা কিন্তু সেই 1990 সালে সারা পৃথিবীতে সরাসরি সম্প্রচার করা হয়েছিল। 1990 সালে একটা ঘটনা সম্প্রচার করা কিন্তু খুবই কঠিন ছিল, তখন টেকনোলজি অত উন্নত ছিল না, তারপরে এই ঘটনাটা করা হয়েছিল। আমরা ম্যান্ডেলাকে দেখতে পাচ্ছি। আমরা এখন এর পরের লেসনগুলোতে আমরা পরের টেক্সটে যাই। Mandela went on to play an prominent role on the world stage as an advocate of human dignity in the face of challenges ranging from political repression to AIDS. এর বাংলা যদি বলি, রাজনৈতিক নিপীড়ন থেকে শুরু করে এইডসের মতো সমস্যা মোকাবিলায় মানবিক মর্যাদার একজন ধারক হিসেবে ম্যান্ডেলা বিশ্বের মঞ্চে এক বিশিষ্ট ভূমিকা পালন করেন। He formally left public life in June 2004 before his 86th birthday, telling his adoring countrymen, "Don't call me, I'll call you." But he remained one of the world's most revered public figures, combining celebrity sparkle with an unwavering message of freedom, respect, and human rights. এর বাংলাটা যদি আমি বলি, বাংলাটা হবে এরকম: তার 86তম জন্মদিনের আগে 2004 সালের জুন মাসে ম্যান্ডেলা আনুষ্ঠানিকভাবে তার কর্মজীবন শেষ করে প্রিয় দেশবাসীকে বলেন, আমায় ডেকো না, আমি তোমাদের ডেকে নেব। কিন্তু তিনি এখনও বিশ্বের সবচেয়ে সম্মানিত জননেতাদের একজন হিসেবে থেকে গিয়েছেন, যার সাথে মিশে আছে স্বাধীনতা, সম্মান ও মানবাধিকারের একটি অটল বার্তা। এখানে একটা কথা বলে নেই, হিউম্যান রাইটস, মানবাধিকার, এটা কিন্তু খুবই একটা জটিল বিষয়। হিউম্যান রাইটস নিয়ে আমাদের অবশ্য একটা ইউনিট আছে, হিউম্যান রাইটসের সমস্ত লেসন এখানে দেওয়া আছে। আশা রাখি তোমরা এগুলো পড়বে এবং মুখস্থ করবে, ভবিষ্যতে তোমাদের অনেক হেল্প হবে। He is at the epicenter of our time, ours in South Africa and yours, wherever you are. Nadine Gordimer, the South African writer and Nobel laureate for literature, once remarked,
The years Mandela spent behind bars made him the world's most revered and most celebrated political prisoner and a leader of mythic stature for millions of black South Africans and other oppressed people far beyond his country's border. যদি এর বাংলাটা আমি বলি তাহলে বাংলাটা হবে দক্ষিণ আফ্রিকান লেখক এবং সাহিত্যে নোবেল বিজয়ী নাদিন গার্ডিমার একবার মন্তব্য করেছিলেন, তিনি দক্ষিণ আফ্রিকায় আমাদের সময়ের কেন্দ্রে আছেন এবং আপনি যেখানেই থাকুন না কেন আপনাদের সাথেও নেলসন ম্যান্ডেলা রয়েই গেছেন। তার দ্য ইয়ার্স ম্যান্ডেলা স্পেন্ট বিহাইন্ড বার্স মেড হিম ওয়ার্ল্ডস মোস্ট সেলিব্রেটেড পলিটিক্যাল প্রিজনার। এর বাংলাটা যদি আমি বলি, ম্যান্ডেলা কারাগারে যে সময় অতিবাহিত করেছিলেন তা তাকে বিশ্বের সবচেয়ে পরিচিত রাজনৈতিক বন্দী এবং দক্ষিণ আফ্রিকার লক্ষ লক্ষ কৃষ্ণাঙ্গ এবং তার দেশের সীমানা অতিক্রম করে অন্যান্য নিপীড়িত মানুষের জন্য এক অবিস্মরণীয় নেতা হিসেবে পরিণত করেছিলেন। কারণ এখানে নেলসন ম্যান্ডেলা যে 30 বছর প্রায় 27 থেকে 28 বছর জেলে ছিলেন সেটাই তাকে আরও বেশি বিখ্যাত করেছে। Charged with capital offences in the 1963 Rivonia trial, his statement from the dock was his political testimony. During my lifetime, I have dedicated myself to the struggle of the African people. I have fought against white domination and I have fought against black domination. গুরুতর অপরাধে অভিযুক্ত হয়ে 1963 সালের রিভোনিয়া বিচারের সময়ে কাঠগড়ায় দাঁড়িয়ে তার বক্তব্য তার রাজনৈতিক পরিচয় প্রদান করে। তিনি বলেছেন, আমি আমার জীবনকালে আমি আফ্রিকার মানুষদের এই সংগ্রামকে নিজের সংগ্রামের জন্য নিজেকে উৎসর্গ করেছি। আমি শ্বেতাঙ্গ আধিপত্যের বিরুদ্ধে সংগ্রাম করেছি এবং আমি কৃষ্ণাঙ্গ আধিপত্যের বিরুদ্ধে সংগ্রাম করেছি। এই কথাটা কিন্তু খুবই জরুরি যে তিনি সব সাদাদের আধিপত্যকে বিরুদ্ধেও তিনি সংগ্রাম করেছেন এবং কালোদের আধিপত্যের বিরুদ্ধেও কিন্তু তিনি সংগ্রাম করেছেন। I have cherished the ideal of a democratic and free society in which all persons live together in harmony and with equal opportunities, he told the court. It is an ideal I hope to live for and to achieve, but if needs be, it is an ideal for which I am prepared to die. Friends adored Mandela and fondly called him Madiba. Fondly called him Madiba, the clan name by which he was known. People lauded his humanity, kindness and dignity. তার বাংলা যদি বলি, তিনি বলেছেন, আমি এমন একটি গণতান্ত্রিক ও মুক্ত সমাজের আদর্শ মনে প্রাণে চাই যেখানে সব মানুষ সম্প্রীতি ও সমান সুযোগ সুবিধা নিয়ে বসবাস করতে পারবে। এটা একটি আদর্শ যার জন্য এবং যা অর্জন করার জন্য আমি বেঁচে থাকার জন্য আশা করি এবং যদি প্রয়োজন হয় এমন একটা আদর্শ যার জন্য আমি জীবন দিতে রাজি আছি। বন্ধুরা ম্যান্ডেলাকে ভালোবাসতো এবং আদর করে তাকে মাদিবা বলে ডাকতো। এটা তার বংশের, এই নামে তার বংশে তিনি পরিচিত ছিলেন। মানুষ তার মানবতা, উদারতা এবং মর্যাদার জন্য প্রশংসা করত। তাহলে আমরা এখান থেকে শিখলাম ম্যান্ডেলাকে তার এলাকার মানুষ মাদিবা বলে ডাকে এবং ম্যান্ডেলার মাঝে প্রচুর মানবতা ছিল, দয়া ছিল এবং তার প্রচুর আত্মসম্মানবোধ, মর্যাদা ছিল। এখন এগুলো তোমাদের সবই HW, তারপরে আমি পড়িয়ে দিচ্ছি। Each of the following questions has a word with 4 alternative meanings. Choose the word which is closest in meaning in the context that has been used in the text. অর্থাৎ এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এই ওয়ার্ডগুলো থেকে আমাদের দেখতে হবে যে 4টা অ্যান্সার দেওয়া আছে, কোন অ্যান্সারটা বেশি রাইট সেটা আমাদের খেয়াল করতে হবে। What does the word apartheid refer to in the title? উপরে যে অ্যাপারথেইড শব্দটি আছে, বর্ণ বৈষম্য, এটা তারা কি বোঝায়? A. apart, B. distance, C. discrimination, D. dialogue. এখানে আমরা দেখতেছি ডিসক্রিমিনেশন মানে হলো বৈষম্য আর অ্যাপারথেইড মানে হলো বর্ণ বৈষম্য, অর্থাৎ অ্যাপারথেইডের সঠিক অ্যান্সার হবে C. discrimination. The word icon in the text means in line 3. লাইন 3-তে আইকন শব্দটা দ্বারা কি বোঝায়? তো আমরা জানি আইকন মানে প্রতীক, আইডল, সিম্বল, ইমেজ, পোর্ট্রেট। তো আমরা এখানে দেখতেছি আইকন মানে সিম্বল মানেও প্রতীক, তাহলে আইকন মানেও প্রতীক, তাহলে C is the right answer. Question 3, what does shackles refer to in line 3? লাইন 3-তে shackles দ্বারা কি বোঝায়, অর্থাৎ shackles এর সিনোনিম কি? A. restraint, B হলো sick, C. stigma, D হলো spur. তো আমরা এখানে দেখতেছি shackles মানে শিকল বা বাধা, রেস্ট্রেন্ট মানে কি বাধা বিপত্তি, অতএব
শ্যাকলসের সঠিক সিনোনিম হবে রেস্ট্রেইনড। রেস ডিসক্রিমিনেশন ইন লাইন 9 রেফার্স টু, জাতিগত বৈষম্য বলতে কি বোঝায়? ডিফারেন্সেস অন দ্য বেসিস অফ কাস্ট, ক্রিড অ্যান্ড কালার, কম্পিটিশন অ্যামাং দ্য মেম্বার্স অফ এ রেস, ডিমোরালাইজেশন অফ পিপুল, ডোমিনেশন অফ আদার্স। তাহলে এখানে আমরা কি বুঝতেছি? সঠিক অ্যান্সারটা হবে এ, কারণ এখানে বলছে কাস্ট, ক্রিড অ্যান্ড কালার, ধর্ম, বর্ণ, বৈষম্য, নানান ভিত্তিতে যে বৈষম্য করা হয় সেটাকে বলা হয় রেস ডিসক্রিমিনেশন। 5. The word manifestation in line 9 means, অর্থাৎ 9 নম্বর লাইনে ম্যানিফেস্টেশন দ্বারা কি বোঝায় সেটা আমরা দেখব। এ প্রেজেন্টেশন, বি রাইট, সি হলো চেঞ্জ, ডি হলো সাইন। তো ম্যানিফেস্টেশন মানে কি? যে কোনো প্রকাশভঙ্গি বা ইঙ্গিত। তাহলে এখানে আমরা কি বুঝবো? সাইনকেই আমরা সঠিক অ্যান্সার হিসেবে নিব। দ্য ওয়ার্ড হিলিং ইন লাইন 12 মিনস, অর্থাৎ 12 নম্বর লাইনে হিলিং বলতে কি বোঝায়? হিলিং বলতে রোগ থেকে মুক্ত হওয়া। এ কিউরিং, বি হিটিং, সি সুদিং, ডি এইলিং। তা আমরা জানি কিউরিং মানে হলো রোগ থেকে মুক্তি লাভ করা, অর্থাৎ হিলিং এর সিনোনিম হলো কিউরিং, রোগ মুক্তি লাভ করা। দ্য ওয়ার্ড খ্যাজম ইন লাইন 13 রেফার্স টু, অর্থাৎ 13 নম্বর লাইনে ক্যাজম দ্বারা কি বোঝানো হয়? এ ক্লেপ্ট, টফ, হেট্রেড, বর্ডার। তা আমরা জানি ক্যাজম মানে গর্ত, কিন্তু এখানে ক্যাজম বলতে ফাটল বা বিভাজন ধরা হয়েছে। এখানে একটা ঘৃণা বোঝানো হয়েছে, সাদা এবং কালোদের মাঝে যে ঘৃণা, সেটাই। দ্য ওয়ার্ড ইমানসিপেশন ইন লাইন 13 ইজ, অর্থাৎ ইমানসিপেশন শব্দটি হলো পার্টিসিপেশন, এনকারেজমেন্ট, এক্সপেকটেশন, লিবারেশন। তো আমরা জানি ইমানসিপেশন মানে মুক্তি, এখানে লিবারেশন মানেও মুক্তি। তাহলে আমরা অ্যান্সারগুলো পেয়ে গেলাম। এটা শুধু মডেল অ্যান্সার দেওয়া হলো। বাসায় তোমাদেরকে এই টেক্সটের প্রত্যেকটি ওয়ার্ডের বাংলা অর্থ শিখতে হবে এবং প্রচুর পরিমাণে সিনোনিম অ্যান্টোনিমগুলো শিখতে হবে। তো সিনোনিম অ্যান্টোনিম শেখার জন্য তোমাদেরকে অবশ্যই সেগুলো আবার লিখতে হবে। শুধু পড়লে কিন্তু খেয়াল থাকে না, লিখতে হয়। এটা হলো টেকনিক ওয়ার্ড শেখার। 4. আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, অর্থাৎ এই কোয়েশ্চেনগুলোর উত্তর দিতে হবে। দ্য টেক্সট ইজ এ রিপোর্ট প্রিপেয়ার্ড বাই এ নিউজ এজেন্সি। A newspaper here is interested to publish it in a shortened form. Write a summary of the report for the newspaper. অর্থাৎ আমরা জানি যে এটা কিন্তু একটা রয়টার্সের একটা রিপোর্ট। তো কোনো অন্য একটা নিউজ পেপার এই বিষয়ে এই খবরটাকে ছোট্ট আকারে প্রকাশ করতে চায়, তাহলে তুমি এই পেপারের জন্য এটাকে একটু সামারি করো বা সংক্ষেপে লিখো। এটা তোমরা বাসায় অবশ্যই প্র্যাকটিস করবে। বি, হোয়াট ডু দ্য ফলোইং ডেটস রেফার টু, অর্থাৎ এই যে ডেটগুলো এটা দ্বারা কি বোঝায়? 1963 1963 সালে কি হয়েছিল আমি এটা বলতে চাচ্ছি না, তোমরা আবার টেক্সট বই পড়বা। 63 সালে ম্যান্ডেলার কি হলো, 93 সালে কি হলো, 1994 সালে কি হলো এবং 2004-এ ম্যান্ডেলার জীবনে কি হয়েছে সেটা তোমাদের লিখতে হবে। সি, ওয়াই ডিড নাদিম গার্ডিমার রিমার্ক দ্যাট হি, ম্যান্ডেলা, ইজ অ্যাট দ্য এপিসেন্টার অফ আওয়ার টাইম, আওয়ার্স ইন সাউথ আফ্রিকা অ্যান্ড ইয়োর্স ওয়ার এভার ইউ আর। তো নাদিম গার্ডিমার কেন এই মন্তব্য করলো যে ম্যান্ডেলা আমাদের সময়ের মূল কেন্দ্রে আছে, আমাদের সাউথ আফ্রিকাতে আছে এবং তোমরা যেখানে আসো সবখানেই ম্যান্ডেলা আছে? এই কথা দ্বারা কি বলল নাদিম গার্ডিমার? আবার বলছি, নাদিম গার্ডিমার কিন্তু একজন সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী, সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী নাদিম গার্ডিমার। তাহলে সাউথ আফ্রিকাতে আমরা দুজন নোবেল পুরস্কার বিজয়ী পেলাম, এক হলো নেলসন ম্যান্ডেলা আর একজন হলো নাদিম গার্ডিমার। D, what emancipation did Mandela hint at by saying we have at last achieved our political emancipation? অর্থাৎ ম্যান্ডেলা যে বলল যে আমরা অবশেষে আমাদের রাজনৈতিক মুক্তি অর্জন করেছি, এটা দ্বারা সে কি বুঝাইলো সেটা তোমাদের বিস্তারিত লিখতে হবে। ই, ম্যান্ডেলা ইজ কোটেড ইন দ্য রিপোর্ট as saying, ওই রিপোর্টটাতে ম্যান্ডেলা বলেছে, এটা একটা কোট করা হয়েছে, উদ্ধৃতি টানা হয়েছে যে তিনি বলেছেন, ইট ইজ অ্যান আইডিয়াল আই হোপ টু লিভ ফর অ্যান্ড টু অ্যাচিভ, এটা একটা আদর্শ যার জন্য আমি বাস করতে চাই, আমি অর্জন করতে চাই। বাট ইফ নিডস বি, যদি দরকার হয়, ইট ইজ অ্যান আইডিয়াল ফর উইচ আই অ্যাম প্রিপেয়ার টু ডাই, এটা এমন একটা আদর্শ দরকার হলে আমি মরতেও রাজি। হোয়াট আইডিয়াল ইজ হি টকিং অ্যাবাউট? ম্যান্ডেলা কোন আদর্শের কথা বলছেন? ডু ইউ সাপোর্ট হিজ আইডিয়াল? ম্যান্ডেলা যে তার দেশে সাদা কালোর যে ডিফারেন্স সেটাকে দূর করার জন্য মরতেও রাজি, এটা তোমরা সাপোর্ট করো কি না সেই বিষয়ে তোমরা বিস্তারিত লিখবে। এটা তোমাদের SW থাকলো। 5. Read the text below and fill in the gaps with the
রাইট ইউজ অফ ওয়ার্ডস। অর্থাৎ আমাদেরকে এই প্যাসেজটা পড়ে এখানে কিছু ক্লু দেওয়া আছে, সে ক্লুটার অ্যান্সার করতে হবে। ম্যান্ডেলা ওয়াজ, বি আছে, অর্থাৎ এখানে হবে ওয়াজ। ম্যান্ডেলা ওয়াজ অ্যামাং দ্য ফার্স্ট টু অ্যাডভোকেট আর্মড রেজিস্ট্যান্স টু অ্যাপারথেইড, গোয়িং আন্ডারগ্রাউন্ড ইন 1961 টু ফর্ম দ্য ANC's আর্মড উইংড। অর্থাৎ ম্যান্ডেলাই ছিলেন প্রথম ব্যক্তি যিনি সশস্ত্র বিপ্লবকে তিনি সমর্থন করেছেন এবং 1961 সালে তিনি আন্ডারগ্রাউন্ডে চলে গিয়ে তিনি ANC আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সশস্ত্র শাখা গড়ে তুলেছেন। He left South Africa and traveled the continent, Europe, starting guerrilla warfare and building support for the ANC. তিনি সাউথ আফ্রিকা ত্যাগ করেছিলেন এবং ওই মহাদেশটাও আফ্রিকা মহাদেশ বেরিয়েছেন এবং তিনি ইউরোপ মহাদেশও বেরিয়েছেন। তিনি গেরিলা যুদ্ধ নিয়ে পড়াশোনা করেছেন এবং তার রাজনৈতিক দল ANC আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের জন্য তিনি সাপোর্ট বা সমর্থন নিয়েছেন। আচ্ছা, ব্র্যান্ডেড এ টেররিস্ট বাই হিজ এনিমিজ, ম্যান্ডেলা ওয়াজ সেন্টেন্সড টু লাইফ ইমপ্রিজনমেন্ট ইন 1964। অর্থাৎ তার শত্রুরা তাকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেছিলেন। তারপর ম্যান্ডেলাকে 1964 সালে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল। আইসোলেটেড ফ্রম মিলিয়ন্স অফ হিজ কান্ট্রিম্যান অ্যাজ দে suffered from oppression, violence and forced resettlement under the apartheid regime of racial segregation. তো তাকে 1964 সালে আলাদা করা হলো তার লক্ষ লক্ষ দেশবাসী থেকে, কারণ তারা নির্যাতন, সহিংসতা এবং জোরপূর্বক বসতি স্থাপনের শিকার হয়েছিল ওই সময় বর্ণ বৈষম্যের সরকারের অ্যাপারথেইড যুগে। অর্থাৎ তখন একটা আইন ছিল যে কালোদেরকে আলাদা করে বাস করতে, আলাদা জায়গা দেওয়া হয়তো, ওরা ওখানে বাস করতো, ওরা চাইলেও নিজের মতো বাস করতে পারতো না। হি ওয়াজ ইমপ্রিজন্ড অন রবেন আইল্যান্ড। নেলসন ম্যান্ডেলাকে রবেন দ্বীপে কারারুদ্ধ করে রাখা হয়। ফিনাল কলোনি অফ কেপটাউন, এটা দক্ষিণ আফ্রিকার একটা বড় জায়গা, বড় শহর হলো কেপটাউন, সেই কেপটাউনের একটা শাস্তি দেওয়ার মতো একটা জায়গা ছিল রবেন আইল্যান্ড, এখানে রাখা হয়। ওয়ার হি স্পেন্ট দ্য নেক্সট 18 ইয়ার্স, যেখানে তিনি পরের 18 বছর কাটিয়েছিলেন। বিফোর বিং মুভড টু মেইনল্যান্ড প্রিজন, তাকে মূল ভূমির জেলখানায় নিয়ে যাওয়ার পূর্বে তিনি এই কেপটাউনের রবেন আইল্যান্ডে 18টি বছর কাটিয়েছিলেন। একটু তোমরা ভাবো যে একটা মানুষ জেলখানায় 18 বছর আছে কন্টিনিউয়াস। রিড দ্য ফলোয়িং জাম্বল টেক্সট অ্যান্ড রিঅ্যারেঞ্জ ইট ইনটু এ কোহেসিভ প্যারাগ্রাফ। অর্থাৎ এই এলোমেলোভাবে টেক্সটগুলো পড়ে একটা সুন্দর প্যারাগ্রাফ লিখতে হবে। তো এখানে আমরা অনেক তথ্য পাবো। ইন হিজ লেটার ইয়ার্স ইন প্রিজন, জেলখানায় তার পরবর্তী বছরগুলোতে হি ম্যাট প্রেসিডেন্ট PW বোথা, তিনি PW বোথা প্রেসিডেন্টের সাথে দেখা করেন এবং অ্যান্ড হিজ সাকসেসর ডি ক্লার্ক, তার পরবর্তী সাকসেসর ডি ক্লার্কের সাথে দেখা করেন। সাকসেসর মানে উত্তরসূরি। হি ওয়াজ বিহাইন্ড বার্স when an uprising broke out in the Hughes township of Soweto in 1976। 1976 সালে সোয়েটোর উপশহরে একটা অনেক বড় গণ অভ্যুত্থান হয়েছিল যখন ম্যান্ডেলা জেলখানার ভিতরে ছিলেন। অ্যান্ড ওয়েন আদার্স ইরাপ্টেড ইন ভায়োলেন্স ইন 1980s, এবং যখন 1980-র দশকে অর্থাৎ 80 থেকে 89 সাল পর্যন্ত অন্যরা এই ভায়োলেন্সে, এই সহিংসতায় যোগদান করলো। অ্যাজ আই ফাইনালি ওয়াকড থ্রু দোজ গেটস, যখন আমি অবশেষে ওই গেটগুলোর ভিতর দিয়ে হাঁটলাম, হেঁটে গেলাম, আই ফেল্ট ইভেন অ্যাট দ্য এজ অফ 71, আমার তখন মনে হলো এমনকি 71 বছর বয়সেও, দ্যাট মাই লাইফ ওয়াজ বিগিনিং অ্যানিউ, আমার জীবন নতুন করে শুরু হচ্ছে। তাহলে এখানে আমরা শিখলাম 71 বছর বয়সে নেলসন ম্যান্ডেলা 1990 সালে জেল থেকে ছাড়া পেয়েছিলেন। মাই 10,000 ডেইজ অফ ইমপ্রিজনমেন্ট, তিনি জেনে প্রায় ছিলেন 28 বছর, সেটাকে দিনে গড়লে প্রায় 10,000 বছর হয়। ওয়ার অ্যাট লাস্ট ওভার, অবশেষে জেলখানার 10,000 দিন শেষ হয়েছে। ম্যান্ডেলা রোট অফ দ্য ডে, ম্যান্ডেলা ওই 1990 সালের ওই দিনটা 11ই ফেব্রুয়ারি দিনটা নিয়ে লিখেছেন। ওয়েন হি ওয়াজ রিলিজড অন 11 ফেব্রুয়ারি 1990, যখন তিনি 1990 সালের 11ই ফেব্রুয়ারি জেল থেকে বেরিয়ে আসলেন বা তাকে মুক্তি দেওয়া হলো। তাহলে এই ডেটটা আমাদের মুখস্থ রাখতে হবে যে 1990 সালের 11ই ফেব্রুয়ারি ম্যান্ডেলা জেল থেকে মুক্তি পেয়েছিলেন। ওয়াকিং অ্যাওয়ে ফ্রম দ্য ভিক্টর ভাস্টার প্রিজন হ্যান্ড ইন হ্যান্ড উইথ হিজ ওয়াইফ উইনি ম্যান্ডেলা, তার স্ত্রী উইনি ম্যান্ডেলার হাতে হাত রেখে তিনি ভিক্টর ভাস্টার জেল থেকে বেরিয়ে এসেছিলেন। এই ছবিটা অবশ্য আমি আগে দেখিয়েছি, আগের স্লাইডে তোমরা দেখেছো যে নেলসন ম্যান্ডেলা উইনি ম্যান্ডেলার হাতে হাত রেখে এসেছে। তো এই ঘটনাটা কিন্তু লাইভ দেখানো হয়েছিল। দি ইভেন্ট ওয়াজ ওয়াচড লাইভ বাই মিলিয়নস অফ টেলিভিশন ভিউয়ার্স অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। সেই 1990 সালের 11ই ফেব্রুয়ারি ম্যান্ডেলা যখন জেল থেকে বেরিয়ে আসলো,
তখন তার এই ঘটনাটা সারা পৃথিবীতে লাইভ বা সরাসরি সম্প্রচার করা হয়েছিল, মিলিয়ন মিলিয়ন লক্ষ লক্ষ দর্শক এটা দেখেছিল। বাট ওয়েন দ্য রেজিম রিয়ালাইজ দ্যাট ইট ওয়াজ টাইম টু নেগোশিয়েট, কিন্তু যখন সেই শাসনকাল বুঝতে পারলো যে এটা নেগোশিয়েট, মিলিয়ে যাওয়ার, বন্ধুত্ব করার সময় এসেছে, ইট ওয়াজ ম্যান্ডেলা টু হুম ইট টার্নড, ম্যান্ডেলার দিকেই এই নেগোসিয়েশন বা সমঝোতার পালাটা এগিয়ে আসলো। তাহলে এই প্যাসেজটা তোমরা কি করবা, বাসায় নিজে এটা তোমরা যখন রিঅ্যারেঞ্জ প্র্যাকটিস করো সেই রিঅ্যারেঞ্জ আকারে তোমরা লিখবা, এবং এখানে তথ্যগুলো অবশ্যই মুখস্থ করবে। 71 বছর বয়সে ম্যান্ডেলা জেল থেকে বেরিয়ে আসলো 1990 সালের 11ই ফেব্রুয়ারি। পিডাব্লিউ বোথা একটা প্রেসিডেন্ট ছিল সাউথ আফ্রিকার, ডি ক্লার্ক প্রেসিডেন্ট ছিল। এগুলো জানা উচিত আমাদের ম্যান্ডেলা সম্পর্কে। সে 10,000 দিন জেলখানায় ছিল সেগুলো। এক্সারসাইজ 7 আমরা এখন পড়বো। নাও রিড দ্য টেক্সট বিলো অ্যান্ড ফিল ইন দি গ্যাপস উইথ দ্য ক্লুজ গিভেন ইন দ্য বক্স। দেয়ার ইজ ওয়ান এক্সট্রা ওয়ার্ড দ্যান ইজ নেসেসারি। দরকারের চেয়ে একটা ওয়ার্ড বেশি আছে। এখানে আমরা ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছি। টিউবারকিউলোসিস মানে টিবি বা যক্ষা রোগ, রিডিউ মানে নতুন করা, টু ফর বি ড্যামেজ মানে ক্ষতি করা, সেপ্টেম্বর একটা মাসের নাম, অফ রিমাইন্ড মানে থাকা, ডু দা। তো এগুলো দিয়ে আমরা কি করব, ওয়ার্ডগুলো সাজিয়ে নেব আর কি। এটা হলো আমাদের এখন SW। তো আমরা পড়া শুরু করি। বাট প্রিজন অ্যান্ড ওল্ড এজ টুক দেয়ার টল অন হিজ হেলথ, কিন্তু জেল এবং বার্ধক্য তার স্বাস্থ্যের উপরে অনেক ক্ষতি করেছে। ম্যান্ডেলা ওয়াজ ট্রিটেড ইন দ্য 1980s, 1980-র দশকে ম্যান্ডেলার চিকিৎসা হয়েছিল ফর টিউবারকিউলোসিস, কি বলে ক্ষয় রোগ বা যক্ষা রোগের চিকিৎসা হয়েছিল, অর্থাৎ ম্যান্ডেলার যক্ষা হয়েছিল। এখন ম্যান্ডেলার কেন যক্ষা হয়েছিল এটা তোমাদেরকে বলতে হবে, যে কেন এত বড় একটা মানুষের যক্ষা রোগ হলো এটা তোমাদের জানতে হবে। এবং যক্ষা রোগ সম্পর্কে তোমরা যারা সায়েন্সে পড়ো, আর্টসে পড়ো বা বিজনেস স্টাডিজে পড়ো, তোমরা যক্ষা রোগ নিয়ে একটু পড়াশোনা করবে। And later required an operation to repair the damage to his eyes as well as treatment for prostate cancer in 2001। এবং তার একটা অপারেশনের দরকার হয়েছিল তার চোখের যে ক্ষতি হয়েছিল সেটার জন্য, কারণ তিনি তো প্রায় 28 বছর জেলে ছিলেন, 27 থেকে 28 বছর। এবং তার প্রোস্টেটে ক্যান্সার হয়েছিল, সেটারও ট্রিটমেন্ট করতে হয়েছিল। হিজ স্পিরিট হাউভার রিমেইন্ড স্ট্রং, তবে তার স্পিরিট মনোবল বা শক্তি তবুও স্ট্রং ছিল। একটু ভাবো, একটা লোক কন্টিনিউয়াস 27 থেকে 28 বছর জেলে ছিল, একটা আবদ্ধ ঘরে, একটা খুব ছোট্ট ঘরে, নোংরা ঘরে। এর কারণে তার কিন্তু টিবি হয়েছিল। যাকে আমি উত্তরটা বলে দিলাম, তোমরা টিবি নিয়ে এখন পড়াশোনা করবে বাসায়। ম্যান্ডেলা বলেছে, ইফ ক্যান্সার উইন্স আই উইল স্টার্ট আই উইল স্টিল বি দ্য বেটার উইনার। ম্যান্ডেলা বলেছে, যদি ক্যান্সার জেতে তবুও আমি তার চেয়েও ভালো বিজয়ী হব। ক্যান্সার জেতে মানে কি, ম্যান্ডেলা যদি মারা যায় তারপরেও। হি টোল্ড রিপোর্টার্স ইন সেপ্টেম্বর অফ দ্যাট ইয়ার, ওই বছরের সেপ্টেম্বর মাসে সাংবাদিকদের তিনি বলেছিলেন, ওয়েন আই গো টু দ্য নেক্সট ওয়ার্ল্ড, যখন আমি পরকালে চলে যাব, নেক্সট ওয়ার্ল্ড বলতে মৃত্যুর পরের পৃথিবীতে, দ্য ফার্স্ট থিং আই উইল ডু ইজ লুক ফর অ্যান ANC অফিস টু রিনিউ মাই মেম্বারশিপ। তো মরার পরে আমি প্রথম যে কাজটা করব সেটা হলো, আমি একটা আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস দলের অফিসে গিয়ে যাব এবং ওখানে গিয়ে আমার মেম্বারশিপ সদস্যপদটা আবার নবায়ন করব। তোমরা একটু ভাবো, ANC তার রাজনৈতিক দল, আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের প্রতি তার কি পরিমাণ ভালোবাসা ছিল। মোস্ট সাউথ আফ্রিকানস আর প্রাউড অফ দেয়ার পোস্ট অ্যাপারথেইড মাল্টিরেসাল রেইনবো নেশন। তো এখন অধিকাংশ সাউথ আফ্রিকার মানুষ তাদের অ্যাপারথেইড পরবর্তী বহু বর্ণ বিশিষ্ট, বহু রঙের, বহু জাতের, বহু বর্ণের মানুষের রেইনবো নেশন বা রংধনু জাতি নিয়ে যথেষ্ট গর্ব করে। অর্থাৎ সাউথ আফ্রিকায় এখন সব রঙের মানুষ, সাদা কালো, এশিয়ান, ইন্ডিয়ান, আমেরিকান সবাই একসাথে বসবাস করে এবং এ বিষয়ে তারা যথেষ্ট গর্ব করে। এটা হলো নেলসন ম্যান্ডেলার অবদান। এখানে আরেকটা আমরা ক্লুজ পাচ্ছি। নাও 8 এক্সারসাইজ 8, নাও ফিল ইন দি গ্যাপস ইন দ্য টেক্সট বিলো ইউজিং সুইটেবল ওয়ার্ডস। এখানে কোনো ক্লু দেওয়া নাই, আমরা নিজের মতো করে করব। আমি আমার মতো করে করার চেষ্টা করছি। ম্যান্ডেলাস লাস্ট মেজর অ্যাপিয়ারেন্স অন দ্য গ্লোবাল স্টেজ ওয়াজ ইন 2010। তো ম্যান্ডেলার সবচেয়ে বড় উপস্থিতি ছিল বৈশ্বিক মঞ্চে 2010 সালে, ওয়েন হি ডন্ট অর পুট অন আ ক্যাপ ইন সাউথ আফ্রিকান উইন্টার, সাউথ আফ্রিকান উইন্টার, সাউথ আফ্রিকার এক শীতকালে, রোড অন এ গল্ফ কার্ট
একটা গল্ফের গাড়িতে তিনি চড়ে এটা করেছিলেন, ওয়েভিং ওয়েভিং টু অ্যান এক্সিউবারেন্ট ক্রাউড অফ 90,000 অ্যাট দ্য সকার ওয়ার্ল্ড কাপ ফাইনাল। অর্থাৎ 2010 সালে বিশ্বকাপ ফুটবল নেলসন ম্যান্ডেলার দেশ সাউথ আফ্রিকায় হয়েছিল, সেখানে উচ্ছ্বসিত 90,000 দর্শকের সামনে তিনি তাদেরকে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানিয়েছিলেন। ওয়ান অফ দ্য বিগেস্ট ইভেন্টস ইন দ্য কান্ট্রিজ পোস্ট অ্যাপারথেইড হিস্ট্রি। অর্থাৎ 1990 সালে তো এই জাতি বৈষম্য শেষ হলো, 1990 সালের পরে এটা অন্যতম একটা সবচেয়ে বড় ইভেন্টে এটা হয়েছিল। আই লিভ ইট to the public to decide how they should judge me or they should remember me. আমি এটা জনগণের কাছে রেখে দিলাম তারা কিভাবে আমার বিচার করবে বা আমাকে মনে রাখবে। He said on South African television before his retirement. তিনি যখন রাজনীতি থেকে অবসর গ্রহণ করেন তখন তিনি সাউথ আফ্রিকার টেলিভিশনে এই কথাটাই বলেছিলেন, বাট আই শুড লাইক টু বি রিমেম্বার্ড অ্যাজ অ্যান অর্ডিনারি সাউথ আফ্রিকান। তা কিন্তু কি আমি চাই আমাকে মানুষ একজন সাধারণ সাউথ আফ্রিকার মানুষ হিসেবেই মনে রাখুক, ম্যান্ডেলা হিসেবে মনে রাখুক বা না রাখুক সেটা জনগণ বিচার করবে। হু টুগেদার উইথ আদার্স হ্যাজ মেড হিজ হাম্বল কন্ট্রিবিউশন, যে ম্যান্ডেলা অন্যদের সাথেও অবদান রেখেছেন। জানলাম যে ম্যান্ডেলা নিজেকে সবসময় দক্ষিণ আফ্রিকার একটা সাধারণ নাগরিক হিসেবেই মনে রাখতে চান, আর জনগণে বিচার করবে সেটা জনগণের উপর রেখে দিতে চান। এই হলো ম্যান্ডেলার জীবনী, অর্থাৎ আমরা গ্রেট ম্যান যারা তাদের জীবনীটা এমনই হয়। তো আমরা যে টেক্সটটা পড়লাম সেই টেক্সট, দ্য টেক্সট অন ম্যান্ডেলা ইজ রিটেন বাই অ্যান্ড্রু কুইন অ্যান্ড জন হার্সকোভিজ। এই দুইজন লিখেছেন, এডিটেড বাই পাসকাল ফ্লেচার অ্যান্ড অ্যাঙ্গুইস ম্যাক্সওয়ান। এনারা আবার প্যাসেজটাকে এডিট বা সম্পাদনা করেছেন। আর এই সোর্সটা কোথায়? রয়টার্স পেপারের সোর্স হলো http://tvyahu.com নিউজ নেলসন ম্যান্ডেলা অ্যাপারথেইড ফাইটার প্রেসিডেন্ট ইউনিফায়ার HTML অ্যাক্সেস টু 2014 তাহলে এই ঠিকানায় এই ওয়েবসাইট থেকে এই তথ্যটা নেওয়া হয়েছে। আর এই প্যাসেজটা আমরা আমাদের এইচএসসি ইন্টারমিডিয়েট বই থেকে আমরা পড়লাম। আশা রাখি তোমরা এটা বাদেও নেলসন ম্যান্ডেলা সম্পর্কে আরও অনেক অনেক তথ্য জানবে। ধন্যবাদ সবাইকে। আশা রাখি ক্লাসটা সবারই ভালো লেগেছে। থ্যাংক ইউ।